আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে রোজা চৌধুরী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাতক্ষীরায় বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত। চাঁপাইনবাবগঞ্জে 2 ইউনিয়নে বন্যা, 10,000 মানুষ পানিবন্দী। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার হত্যা মামলায় অস্ত্রসহ আরো 2 ডাকাত গ্রেফতার, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার। এবং আবারও অস্থির চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার, দাম বেড়েছে মাছ ও শাকসবজি সহ বিভিন্ন পণ্যের, একে অন্যের উপর দোষ চাপাচ্ছেন ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার সদর ও তালা উপজেলার 7 ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। আর টানা বৃষ্টিতে নতুন করে রাস্তাঘাট তলিয়ে পানি ঢুকছে ঘরবাড়িতে। এরই মধ্যে ভেসে গেছে আমন ধান ও সবজি সহ কয়েক হাজার হেক্টর মাছের ঘের। স্থানীয় প্রশাসন বলছে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ শেষ হবে। আর কৃষকদের প্রণোদনা দিয়ে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চলতি বর্ষা মৌসুমের শেষ দিকে 9 দিনের টানা বৃষ্টিতে বেড়েছে সাতক্ষীরার বিভিন্ন নদীর পানি। এর মধ্যে বেতনা নদীর বিনেরপোতা এলাকায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সদর ও তালা উপজেলার 6টি ইউনিয়নের শতাধিক গ্রাম। ভেসে গেছে আমন ধান ও সবজি সহ কয়েক হাজার হেক্টর মাছের ঘের। এতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। মানুষের ঘরে পানি, রাস্তাঘাট সব ভেঙে একাকার। প্রায় 7টা ইউনিয়ন পানিতে প্লাবিত এবং হাজার হাজার মৎস্যঘের এবং সবজির যে চাষ করছিল মৎস্যঘের সেগুলো ধ্বংস। আমাদের রান্না খাওয়া, বাচ্চা কাচ্চা নিয়ে টয়লেটে যাওয়া, টয়লেট সব ডুবে গেছে। বাড়ির ভিতরে সাপ, পোকামাকড়, ব্যাঙ ইত্যাদি এই সমস্ত গুলো উঠতেছে। আমাদের বাচ্চাদের স্কুলে পর্যন্ত মনে করেন যে পানি রয়েছে। ভেঙে যাওয়া বাঁধের অংশটি দ্রুত মেরামতের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসেবে আমরা বাঁশ, বল্লি, জিও রোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরই মধ্যে কৃষি জমি ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। তাদের প্রণোদনা দিয়ে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা চেষ্টা করছি যে আগামীতে এই বন্যাকে পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদেরকে আগাম শাকসবজি যাতে করতে পারে এবং পানি যাতে অপসারণ করা যায় এই বিষয়ে আমরা তৎপর আছি। অবৈধ মাছের ঘের ও নদী খননে অনিয়ম দুর্নীতি বন্ধ করলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হতে পারে। এজন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান সাতক্ষীরাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বন্যায় তলিয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। গবাদি পশু নিয়েও পড়েছেন বিপাকে। বর্তমানে বন্যা উপদ্রুত এলাকায় চলছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে 1,500 একর কলাইয়ের ক্ষেত সহ কয়েকশো একর সবজি। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয় পদ্মা তীরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন চরে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। এখনো বিপদ সীমার নিচে পানি থাকলেও ডুবে গেছে সদর উপজেলা নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন সহ কয়েকটি এলাকার অসংখ্য বাড়িঘর। স্থানীয়রা জানান 1 সপ্তাহ ধরে তারা পানিবন্দী অবস্থায় আছেন আর গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বিশুদ্ধ পানি সহ খাবার সংকট দেখা দেয় সরকারি সহায়তার দাবি তাদের। বন্যার কারণে আমাদের ফসল যেমন মাছ, কলাই, তাছাড়া অন্যান্য যে কোনো ফসল আমাদের সব ডুবে গেছে। সব বাড়িঘর ডুবে গেছে, ধরেন কালাই পাকড় যা ছিল ধরেন সব ডুবে গেছে। ওখানে হারা ওয়াফতে আছি। কত মানুষ সাহায্য কি দিচ্ছে, সাহায্য দেয় না, তার জন্য তো করেছি। 8 দিন থেকে বন্যা, আমরা তো শুকনা মুখা কিছু খাবার পাইনি, অসুবিধাতে তো আছি। নারায়ণপুর ইউনিয়নের প্রায় 500 পরিবার বিপাকে পড়েছেন এ বন্যায়। তাদের খাদ্যসহ সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জনপ্রতিনিধিদের। প্রায় 1200 হেক্টর মতো কলাই, মাসকলাই গেছে, কলার বাগান গেছে, আদার্স যেগুলো সবজি চাষ হয় সেগুলো কিন্তু সব পানিতে বিলীন হয়ে গেছে। 8 থেকে 10 দিন যাবতীয় হঠাৎ করে বন্যার পানি বৃদ্ধি হওয়ার কারণে প্রায় আপনার যে ইয়েগুলা ছিল সাইডে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলোতে বন্যা গিয়ে গেছে। এখন পর্যন্ত সরকারের কোনো অনুদান আসেনি।
বন্যা কবলিত এলাকায় দ্রুত সরকারি ত্রাণসহ ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। শুধু নারায়ণপুর ও আলাতুলিই নয়, বন্যায় তলিয়ে রয়েছে বেশ কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা। বন্যা কবলিতদের দ্রুত সহায়তা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার হত্যা মামলার আরও 2 ডাকাত নাসির উদ্দিন ও তার সহযোগী এনামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ভোর 5টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সরোয়ারের মূল হত্যাকারী ডাকাত নাসির উদ্দিন সহ হত্যাকাণ্ডে জড়িত তার সহযোগী এনামকে 2টি দেশি আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আধিপত্য বিস্তার ও চাঁদা নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 7 জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে। বালিয়াকান্দি থানার ওসি মোহাম্মদ জামাল হোসেন জানান, আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন বলেন, আহত অবস্থায় 7 জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও স্বজনদের সমবেদনা জানিয়েছেন রংপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। সকালে তিনি আন্দোলনে শহীদ জুম্মপাড়ার ফল ব্যবসায়ী মিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন। এর আগে তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেন। জেলা প্রশাসক শহীদ পরিবারের পাশে থাকা সহ শহীদ পরিবারের দায়ের করা মামলায় দ্রুত ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি এখানে মিরাজুল ইসলাম মিরাজ এই শহীদ পরিবারের এখানে আমি এসেছি। অন্য শহীদ আবু সাইদের পরিবারের কাছে আমি গেছিলাম। অন্যান্য শহীদ পরিবার যারা আছেন তাদের সেখানে তাদের বাড়িতেও আমরা যাচ্ছি। জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে এবং তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় সচেষ্ট। ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছে রেল মহাব্যবস্থাপক নাজমুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল। সকালে নারায়ণগঞ্জ রেল স্টেশনে প্রকল্পটির নির্মাণ কাজ পরিদর্শনে আসে প্রতিনিধি দলটি। এ সময় রেল মহাব্যবস্থাপক জানান, দীর্ঘদিন বন্ধ থাকা ডুয়েল গেজ রেল লাইনের কার্যক্রম নতুন করে দরপত্রের মাধ্যমে কাজ শুরু করা হবে। তার মতে, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানির অভিজ্ঞতার ঘাটতি ছিল বলেই তারা কাজ শেষ না করে চলে যায়। আর যাত্রীদের সেবার মান বাড়াতে কাজ করছে রেল মন্ত্রণালয়। এখানে কিছু কাজ আপনার সংযোজন করা হয়েছে আবার নতুনভাবে, তো এটা টেন্ডার আহ্বান করা হয়েছে, এটা ফাইনালাইজের পর্যায়ে আছে। তো এটা আশা করতেছি আমরা হয়তোবা খুব অল্প সময়ের মধ্যেই পুনরায় চালু হবে। স্বস্তি ফিরেনি চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে। সপ্তাহ না পেরোতেই আবারও হয়ে উঠেছে অস্থির। দাম বেড়েছে মাছ ও শাকসবজি সহ বিভিন্ন পণ্যের। দরবারের বিষয়ে খোঁড়া যুক্তি দেখিয়ে ব্যবসায়ীদের এক পক্ষ দোষ চাপাচ্ছেন আরেক পক্ষের ওপর। আর বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে, তাই বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি করতে পারছেন না তারা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে আবারও লাগামহীন হয়ে পড়েছে চট্টগ্রামের সবজির বাজার। হাতে গোনা 2-1টি ছাড়া কেজি প্রতি 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে গেছে প্রায় সব সবজির দাম। মান ভেদে প্রতি কেজি বেগুন 80 থেকে 100 টাকা, করলা 60 থেকে 70 টাকা, ঢেঁড়স 50 টাকা, বরবটি 80 থেকে 100 টাকা, মূলা 50 টাকা, লতি 60 থেকে 80 টাকা ও পটল 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, আগে বাজারে পণ্যের দাম বেঁধে দেওয়া হলেও কার্যকর হতো না। এখন নতুন সরকার কিছু পদক্ষেপ নিলেও এর পুরোপুরি সফল পাচ্ছেন না তারা।
বিগত সরকার যাওয়ার পর বর্তমান সরকারে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে ওইটা কিন্তু এখনো কেউ মানতেছে না। তাই এই মুহূর্তে একদম খুব দ্রুত মনিটরিং খুবই দরকার। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসলে অনেক বাইরে, মানুষের আসলে হিমশিম খেয়ে যাচ্ছে, আর সরকারের অবশ্যই এটার উপর আসলে নজর দেওয়া উচিত। পরিস্থিতি আমার সামঞ্জস্য করতে পারে না, কারণ যে ইনকামের সাথে বাজারের সাথে মিলে না। নিয়ন্ত্রণ তো হবে, একটা নিয়ন্ত্রণ মানে বাজার দরটা একটু কমাইতে হবে। ব্যবসায়ীরা জানান সম্প্রতি বৃষ্টি ও বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, এতে সরবরাহ কমায় দাম বাড়ছে। এরই সাথে পাইকারি বাজারে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে সবজি, তাই খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছে বেশি দামে। দাম বাড়তি বলতে এরা কৃত্রিম সিস্টেম তৈরি করে মানুষের পকেটের টাকা নেওয়ার জন্য আরোদেরা এগুলি বসে থাকে। বাড়ার কারণটা হচ্ছে যে সেটা আপনারা জায়গার করে গেলে দেখতে পারবেন, আমরা তো সেটা বলতে পারি না। আমরা আপনার অল্প মাল সামথিং মাল বিক্রি করি, সেগুলো বিক্রি করে আমরা শেষ করি। আমি যদি 50 টাকা যদি 40 টাকা আমি বেঁচে তাও বলবে দাম বাড়তি, কিন্তু আমরা তো আমাদের কাছে আমরা সিলভাসে গাড়ি ভাড়া বাড়তি। ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে শুধু মূল্য নির্ধারণ নয়, নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন বলে মনে করছেন চট্টগ্রামবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে বাগেরহাটের বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে প্রস্তুতি। আর পূজার সময় যতই ঘনিয়ে আসছে, প্রতিমা তৈরিতে শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। এদিকে চিতলমারী উপজেলার খাসেরহাট গ্রামে 151টি প্রতিমা নিয়ে আয়োজন করা হচ্ছে দুর্গাপূজার। পূজাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নজরদারি। বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে এবার বাগেরহাট সদর উপজেলার চিতলমারীর খাসেরহাট গ্রামে আয়োজন করা হচ্ছে দুর্গাপূজার। এই উপজেলায় পূজার জন্য তৈরি হচ্ছে 151টি প্রতিমা। এজন্য প্রতিটি মন্দিরে পৌরাণিক কাহিনী অবলম্বনে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, এরপর শুরু হবে রংতুলির ছোঁয়া ও সাজসজ্জা। আমাদের এক মাটি করার পরে দোমাটির কাজ শুরু হয়েছিল, এখন শেষ করা হয়েছে দোমাটির কাজ, আর 2-4 দিনের ভিতরেই আমরা রং তুলির কাজ শুরু করব। আমাদের 4 মাস কাজ চলছে, আমরা 3 জন কারিগর, আমাদের প্রতিমা 111টা, মোটমাট 151টা প্রতিমা। আর 2-4 দিন পরে আমাদের রঙের কাজ শুরু হবে। 10 অবতারের মূর্তি তৈরি করা হয়েছে, আর সাথে পাশাপাশি নবদুর্গা 9টি খণ্ড তৈরি করা হয়েছে। প্রতি বছরের মতো আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই উৎসব পালন করবেন। আমরা রামায়ণ থেকে, মহাভারত থেকে আমাদের এই পূজার যে এগুলা প্রতিমাগুলো এগুলো সিলেক্ট করছি। মানে আলাপ আলোচনায় যে সিদ্ধান্তটা হলো যে আমরা এবার বড় পরিসরে এই পূজাটা করতে চাই। আমাদের এখানে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসন আমাদের সর্বতভাবে সহযোগিতা করে থাকে, বিগত দিনেও করছে, এবছরও করবে আশাবাদ আমরা রাখি। প্রতিটি পূজা মণ্ডপে আনসার নিয়োগের পাশাপাশি টহল দেবে সেনাবাহিনী বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আশা করছি কোনো সমস্যা হবে না, এবং যখন আমাদের ষষ্ঠী মাধ্যমে আমাদের শারদীয় দুর্গোৎসব শুরু হবে তখন আমাদের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আছে, এবং আমরা মণ্ডপের গুরুত্ব অনুযায়ী অধিক গুরুত্বপূর্ণ সাধারণ ভাগ করেছি। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেখানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেব, পাশাপাশি বাকিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। 13 অক্টোবর দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন রহনপুর ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সকালে মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত পেরিয়ে মাদক যেন না আসে, সেজন্য বিজিবি সহ সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ পূজাকে কেন্দ্র করে কেউ যেন অপতৎপরতা ও বিশৃঙ্খলা চালাতে না পারে, সেজন্য বিজিবি তৎপর রয়েছে। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ঢুকতে গিয়ে মিজানুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। সকাল 10টার দিকে হিলি সীমান্তে তাকে আটক করা হয়। হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী জানান, 6 মাস আগে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে চিকিৎসার জন্য খালার বাড়িতে যান মিজানুর রহমান। চিকিৎসা শেষে সকালে ভারত থেকে পাঁচির টপকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করে। এ সময় সীমান্তের দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটককৃত
অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধার তুলসীঘাটে জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল মমিন নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নিহত আব্দুল মমিনের সাথে তার সৎ ভাই আমিনুল ও আনারুলের ভিটে বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে সৎ ভাইদের লাঠির আঘাতে আহত মমিনুলকে প্রথমে সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মমিন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। কুমিল্লার দেবিদ্বারে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখা এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের সামাদ মিয়ার শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘাতক নওয়াজ আলী জানান, 4 বছর আগে নুরুল ইসলামের সাথে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হয়। সেই সময়ে নওয়াজ আলীর একমাত্র ছেলে অসুস্থ হয়ে মারা যায়। তার ধারণা তার ছেলেকে মেরে ফেলেছে নুরুল ইসলাম। কিছুদিন পরে তার স্ত্রীও মারা যায়। সেই থেকেই নওয়াজ আলী প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। ছেলে হত্যার বদলা নিতেই দিনাজপুরের দিনমজুরের কাজ দেওয়ার কথা বলে নুরুল ইসলামকে 21 সেপ্টেম্বর কৌশলে হবিগঞ্জ থেকে দেবিদ্যা নিয়ে আসেন নওয়াজ। থাকতে দেয় তার ভাড়া ঘরে। ওই দিন রাতেই নুরুল ইসলামকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখে। কুষ্টিয়ায় 8 কেজি গাঁজা ও 54 বোতল ফেন্সিডিল সহ 4 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। 12 সিপিসি 1-এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, সকাল 7টার দিকে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়ার দৌলতপুর থানার সোনাইকুন্ডি গ্রামে মাদক উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় 8 কেজি গাঁজা ও 54 বোতল ফেন্সিডিল জব্দ সহ গ্রেফতার করা হয় 4 মাদক কারবারিকে। পরে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের ও জব্দকৃত আলামত সহ আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। থেকে অবৈধ সাদা পাথর পরিবহনের সময় 10টি ট্রলি আটক করেছে পুলিশ। কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, শুক্রবার বিকেলে ওই 10 ট্রলি সাদা পাথর জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলি চালকরা পালিয়ে যায়। কোম্পানিগঞ্জের বিভিন্ন পর্যটন এলাকায় সাদা পাথর পরিবহন নিষিদ্ধ। জব্দ করা 10 ট্রলি গাড়িতে 250 ঘনফুট পাথর রয়েছে, যার বাজার মূল্য 30,000 টাকা। কোম্পানিগঞ্জের সাদা পাথর চুরি বন্ধে পুলিশের অভিযান চলবে বলেও জানান তিনি। মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে গোল চত্বর নির্মাণের দাবিতে মেহেরপুর কুষ্টিয়া সড়ক অবরোধ করেছে গাংনী পৌর এলাকার ব্যবসায়ীরা। এ কারণে সকাল থেকে প্রায় 3 ঘন্টা সব যানবাহন চলাচল বন্ধ ছিল। ব্যবসায়ীদের অভিযোগ, গাংনী বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে জেলা পরিষদের মার্কেট, আর সড়ক নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তাই নকশা অনুযায়ী জেলা পরিষদের ভবন ভেঙে গোল চত্বর করার কথা থাকলেও সড়ক ও জনপথ বিভাগ নতুন নকশার মাধ্যমে দায়সারা সড়ক নির্মাণ কাজ করছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। আঠারো বছর ধরে বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করছে চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার 4 নং ওয়ার্ডের প্রায় 20,000 মানুষ। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। দীর্ঘদিন ধরে ভেঙে যাওয়া ব্রিজ মেরামত বা নতুনভাবে তৈরির দাবি জানালেও তোয়াক্কা করেনি পৌর কর্তৃপক্ষ। এদিকে নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে সেতুটি মেরামত করার আশ্বাস দেন সন্দ্বীপ পৌরসভার নতুন পৌর প্রশাসক। সন্দ্বীপ থেকে রিয়াদুল মামুন সোহাগের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 2005 সালে ভেঙে যায় সন্দ্বীপ পৌরসভার 4 নং ওয়ার্ডের মনসাদ হাজি সড়কের খালের ওপর তৈরি করা ব্রিজটি। এরপর গ্রামবাসীদের উদ্যোগে বাঁশ নির্মাণ করা হয় প্রায় 100 ফুট দীর্ঘ বাঁশের সাঁকো। এরপর প্রতি বছরই গ্রামবাসী বাঁশ সংগ্রহ করে নিজেরাই মেরামত করেন সাঁকোটি। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে এই সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে কয়েকশো মানুষ। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলে ব্রিজটি তৈরির কথা দিলেও এখন পর্যন্ত কোনো মেয়রই এই ব্রিজটি করেননি। তাই নতুন ব্রিজ করার দাবি তাদের। প্রতি বছর মনে করেন 20-22 জোড়া বাঁশ তুলি, আবার গ্রাম তো যেরকম বাঁশ নাই এর করতে হুজুর লই, প্রতিটা বছরে রশিদ লই আর মানুষ লই, প্রতিটা বছরে ঠিক করে। বর্ষাকালে ধরেন আমি এখন 16 বছর দাঁড়ানো, পানি তো ঢুকায়
ফুলের উপর। আমরা এই ফুল নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। আমাদের বাড়ির পাশে মানুষ মারা গেলে ফুল দিয়ে লাশ আনা যায় না। আমরা এই জিসিপি কিনা করে খুব কষ্ট করি চলি। আপনারা দয়া করে যদি হারেন আঙ্গো ফুলকান আর রাস্তা কানা করি দেন। এই ব্রিজ সহ কয়েকটি সেতুর জন্য স্থানীয় সরকারের যে প্রকল্প রয়েছে সেখানে জমা দেওয়া হয়েছে বলে জানান পৌরসভার এক প্রকৌশলী। ইতিমধ্যে আমরা এটা জয়েন্ট ডিজাইনের জন্য একটা কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে সম্ভাব্য এটার টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নতুন পৌর প্রশাসক আশ্বাস দিলেন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে সেতু তৈরির বিষয়ে। কিন্তু এটি 20,000 লোকের চলাচলের একটি মাধ্যম, এই বৃষ্টি তারা এখন একটি বিকল্প পথ ব্যবহার করছে এবং তাতে কষ্ট হচ্ছে। আমরা এই বিষয়ে অবহিত আছি এবং আমরা চেষ্টা করব যত দ্রুততম সময়ে এই বৃষ্টি তৈরির মাধ্যমে তাদেরকে সেবাটি দেওয়া যায়। 18 বছর ধরে বাসের সাঁকোর উপর দিয়ে চলাচল করা সন্দ্বীপ পৌরসভার 20,000 মানুষের একটাই দাবি, দ্রুত তৈরি করা হোক নতুন ব্রিজ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।